যে শুরু করা যাক। আজকের এই বিষয় নিয়ে আমাদের ফোকাস ইতিহাসের এমন এক বিশাল ব্যক্তিত্বর দিকে যার নাম ইউরোপের ইতিহাসের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, শার্লেম্যান। শার্লেম্যান নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নিখুঁত, ঐক্যবদ্ধ আর সুশৃঙ্খল এক সাম্রাজ্যের ছবি, তাই না? কিন্তু ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় সেই সময়কার বাস্তব পরিস্থিতি ছিল রীতিমতো বিশৃঙ্খল আর রক্তক্ষয়ী। তো চলুন ধাপে ধাপে উন্মোচন করা যাক শার্লেম্যানের সেই অগোছালো বাস্তবতা এবং পরবর্তীতে গড়ে ওঠা তার ওই চকচকে কিংবদন্তির মধ্যে থাকা দারুণ সব পার্থক্য। আমাদের আজকের এই যাত্রার মূল বিষয়গুলো হলো ফ্র্যাঙ্কদের উত্থান, শার্লেমেনের বিশাল বিজয়, নতুন সম্রাটের রাজ্যাভিষেক, সাম্রাজ্য পরিচালনার কৌশল এবং সবশেষে তার রেখে যাওয়া অমর ঐতিহ্য ও কিংবদন্তি। শুরু করছি প্রথম পর্ব, ফ্র্যাঙ্কদের উত্থান আর তাদের সেই বিশৃঙ্খল সূচনা দিয়ে। ওই যে ক্যারোলিনজিয়ান রাজবংশের জাঁকজমকপূর্ণ গল্পগুলো আমরা শুনি, তার আগে আমাদের বুঝতে হবে এই সাম্রাজ্যের ভিত্তিটা আসলে কিভাবে তৈরি হয়েছিল। সত্যি বলতে কি, এর সূচনাটা মোটেও শান্তিপূর্ণ ছিল না। 561 থেকে 687 খ্রিস্টাব্দ পর্যন্ত মেরুভিঞ্জিয়ান ফ্রাঙ্কদের ইতিহাস ঘাঁটলে শুধু দীর্ঘ বিষাদময় গৃহযুদ্ধের ইতিহাসই চোখে পড়ে। রাজ পরিবারগুলো নিজেরাই সবসময় কোন্দলে লিপ্ত থাকত, আর গুপ্ত হত্যা তো ছিল একেবারে নিত্যদিনের ঘটনা। এই বিশৃঙ্খলার সুযোগটা পুরো দমে কাজে লাগায় অভিজাতরা। তারা রাজমুকুটের উপর নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। রাজারা ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে পড়েন, আর পর্দার আড়াল থেকে প্রকৃত ক্ষমতা চলে যায় মেয়র্স অব দ্য প্যালেস বা রাজপ্রাসাদের প্রধান কর্মকর্তাদের হাতে। ভাবা যায় রাজারা তখন কেবল নামেই রাজা ছিলেন। ক্ষমতা ঠিক কিভাবে হাত বদল হয়েছিল সেটা এখানে পরিষ্কার। ধরুন, প্রথমে পেপিন অফ ল্যান্ডেন রাজকীয় জমির নিয়ন্ত্রণ নিয়ে নিলেন। এরপর তার বংশধর চার্লস মার্টেল, তিনি আবার সারাসেনদের সাথে এক ভয়াবহ যুদ্ধের পর বুঝতে পারলেন যে পদাতিক বাহিনীর চেয়ে অশ্বারোহী বাহিনী অনেক বেশি কাজের। তো সামরিক প্রয়োজনে তিনি নাইট অশ্বারোহী প্রথা সূচনা করে দিলেন। আর সবশেষে চার্লস মার্টেলের ছেলে পেপিন দ্য শর্ট, তিনি করলেন কি, চার্চের সাথে বেশ ভালো একটা সুসম্পর্ক গড়ে তুললেন, আর পোপের সমর্থনে শেষ মেরোভিঞ্জিয়ান রাজাকে সরিয়ে নিজেই সিংহাসনে বসে পড়লেন। এভাবেই আসলে জন্ম নেয় এক নতুন রাজবংশ। চলে আসছি দ্বিতীয় পর্বে, শার্লেমেনের বিজয় এবং সাম্রাজ্য সম্প্রসারণ। পেপিনের মৃত্যুর পর সিংহাসনে বসলেন তার ছেলে চার্লস, যাকে ইতিহাস চেনে শার্লেমেন বা চার্লস দ্য গ্রেট নামে। আর এখান থেকেই শুরু ইউরোপ জুড়ে তার এক নিরলস সামরিক অভিযানের। মানচিত্রের দিকে একটু তাকালেই বোঝা যায় শার্লেমেন ঠিক কতটা বিশাল এক ভূখণ্ডের অধিপতি ছিলেন। তার একক শাসনাধীনে আজকের ফ্রান্স, জার্মানি, উত্তর ইতালি এবং স্পেনের বেশ কিছু অংশ একত্রিত হয়েছিল। রোমান সাম্রাজ্যের পতনের পর পশ্চিম ইউরোপে এত বড় সাম্রাজ্য সত্যি বলতে আর কেউই গড়তে পারেনি। একেবারে অবিশ্বাস্য একটা ব্যাপার। কিন্তু এই যে বিশাল একটা সাম্রাজ্য, এটা তো আর কোনো জাদুর ছোঁয়ায় রাতারাতি তৈরি হয়নি, তাই না? এর পেছনে ছিল বছরের পর বছর ধরে চলা নিষ্ঠুর সব যুদ্ধ। 774 সালে তিনি ইতালিতে লম্বার্ডদের হারালেন। 778 সালে স্পেনে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়লেন, যদিও সেখানে বেশ বেগ পেতে হয়েছিল। এরপর 795 সালে আভার নামের এক দুর্ধর্ষ উপজাতিকেও দমন করলেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর, দীর্ঘ আর রক্তক্ষয়ী ছিল স্যাক্সনদের বিরুদ্ধে যুদ্ধটা। টানা 32 বছর ধরে চলেছিল এই লড়াই। শার্লেমেন এই উপজাতিকে দমন করতে চরম নিষ্ঠুরতার আশ্রয় নেন, এমনকি জোরপূর্বক তাদের খ্রিস্ট ধর্মে দীক্ষিতও করেন। শার্লেমেনের এই সামরিক অভিযানগুলো ঠিক কতটা বিরতিহীন ছিল তা একটা বিষয় দেখলেই পরিষ্কার হয়ে যায়। সেই আমলের একজন ঐতিহাসিক 881 সালের বিবরণ দিতে গিয়ে লিখেছিলেন, এই বছরটি ছিল যুদ্ধবিহীন। মানেটা পরিষ্কার, একটি বছর যুদ্ধ ছাড়া কাটানোটা তার শাসন আমলে এতটাই অস্বাভাবিক একটা ব্যাপার ছিল যে সেটাকে রীতিমতো আলাদাভাবে নথিভুক্ত করে রাখতে হয়েছিল। এবার 3 নম্বর পর্ব, নতুন সম্রাটের রাজ্যাভিষেক, যাকে বলা যায় বড়দিনের একটা বিশাল চমক। যুদ্ধক্ষেত্রের কথা তো অনেক হলো, এবার একটু রাজনীতির ময়দানে ঢু মারা যাক। অষ্টম শতাব্দীর একেবারে শেষ প্রান্তে রোমে এমন একটা ঘটনা ঘটল যা পুরো ইউরোপের ইতিহাসের মোড়ি ঘুরিয়ে দিয়েছিল। সেই সময় রোমের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভীষণ উত্তপ্ত। পোপ তৃতীয় লিও স্থানীয় অভিজাতদের ক্ষোভের মুখে পড়েন এবং এক পর্যায়ে দাঙ্গার শিকার হয়ে রোম থেকে পালাতে বাধ্য হন। প্রাণ বাঁচাতে তিনি সোজা ছুটলেন ফ্র্যাঙ্কিশ রাজদরবারে, মানে শার্লেমেনের কাছে। নিজের সম্মান আর পদ ফিরে পেতে পোপ তখন পুরোপুরি ফ্র্যাঙ্কিশ সামরিক শক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তো
তো শার্লেমেন পোপকে নিয়ে রোমে ফিরলেন এবং ষড়যন্ত্রকারীদের কঠোর হাতে দমন করলেন। এরপরই আসে সেই ঐতিহাসিক মুহূর্ত। দিনটি ছিল 800 খ্রিস্টাব্দের বড়দিন। শার্লেমেন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার জন্য হাঁটু গেড়ে বসেছিলেন। হঠাৎ সবাইকে চমকে দিয়ে পোপ তৃতীয় লিও এগিয়ে এলেন এবং তার মাথায় একটি মুকুট পরিয়ে দিলেন। শুধু তাই নয়, তাকে রোমানদের সম্রাট ও অগাস্টাস বলেও ঘোষণা করলেন। একবার ভাবা যায়, একেবারে অপ্রত্যাশিত এই একটা ঘটনার মাধ্যমে একজন ফ্র্যাঙ্কিশ রাজা মুহূর্তের মধ্যে পশ্চিমা বিশ্বের সর্বোচ্চ ধর্মনিরপেক্ষ কর্তৃত্বে পরিণত হলেন। এক কথায় গেম চেঞ্জার। আমাদের চতুর্থ পর্ব সাম্রাজ্য পরিচালনা, যেখানে প্রশাসন আর কৃষির একটা দারুণ মেলবন্ধন ছিল। আচ্ছা, মুকুট তো পাওয়া গেল, কিন্তু এত বিশাল একটা কৃষি ভিত্তিক সাম্রাজ্য পরিচালনা করা কি মুখের কথা? মোটেও না। দৈনন্দিন প্রশাসনে শার্লেমেন কেমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেটা বুঝতে হলে আগে সে সময়কার আইনের একটা ধারণা থাকা দরকার। রোমান সাম্রাজ্যে অপরাধের বিচার হতো সরাসরি রাষ্ট্রের আইনের অধীনে, কিন্তু ফ্রাঙ্কদের মধ্যে প্রচলিত ছিল ওয়ের গেল্ট নামের একটা অদ্ভুত প্রথা। এর মানে হলো, কেউ খুন বা আহত হলে অপরাধীকে ক্ষতিপূরণ হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হতো। এটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত আর উপজাতীয় একটা অহংকারের ব্যাপার। রোমান দেশে বিমূর্ত রাষ্ট্রীয় আইনের সাথে এর আকাশ পাতাল তফাৎ ছিল। ফ্র্যাঙ্কিশ আর রোমান ঐতিহ্যের মূল পার্থক্যটা কিন্তু এখানে। আর এটাই প্রমাণ করে যে শার্লেমেনের সাম্রাজ্য আধুনিক কোনো রাষ্ট্রের মতো ছিল না। রোমান ঐতিহ্যে ছিল একটি নির্দিষ্ট ভূখণ্ডে সবার জন্য সমান আইন আর সরাসরি কর ব্যবস্থা। অন্যদিকে ফ্র্যাঙ্কের সাম্রাজ্যের আইন ছিল ব্যক্তির উৎপত্তির ওপর নির্ভরশীল। ফ্র্যাঙ্ক, গ্যালো রোমান, লম্বার্ড সবাই যার যার নিজস্ব ঐতিহ্যবাহী আইন মেনে চলত। মানে পুরো ব্যবস্থাটাই ছিল আসলে ব্যক্তিগত আনুগত্যের এক বিশাল জটাজাল। এই বিশাল সাম্রাজ্যে স্থানীয় জমিদার বা কাউন্টরা যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে বা নিজেদের পটাকে একেবারে বংশানুক্রমিক করে না ফেলে, সেজন্য শার্লেমেন খুব চতুর একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন। এদের বলা হতো মিসি ডমিনিসি বা প্রভুর দূত। ব্যাপারটা বেশ চমকপ্রদ ছিল। সাধারণত একজন ধর্মযাজক আর একজন অভিজাতকে জুটি বানিয়ে বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। তারা সম্রাটের চোখ ও কান হিসেবে কাজ করতেন, দুর্নীতি ধরতেন এবং সাধারণ মানুষের ওপর ওই স্থানীয় লর্ডদের খবরদারি বেশ কড়াভাবেই নিয়ন্ত্রণে রাখতেন। বাইরে থেকে দেখলে এটাকে জাঁকজমকপূর্ণ রোমান সাম্রাজ্যের পুনর্জাগরণ বলে মনে হতেই পারে, কিন্তু এর আসল রূপটা ছিল একেবারে পুরোপুরি কৃষিভিত্তিক। শার্লেমেনের ক্যাপিচুলারে দি ভিলিস নামক আদেশে তার রাজকীয় এস্টেটগুলো কিভাবে পরিচালিত হবে তার একদম সূক্ষ্ম বিবরণ দেয়া আছে। রাজহাঁস বা ময়ূর পালনের মতো এই ছোট ছোট নির্দেশগুলো দেখলেই বোঝা যায় যে সাম্রাজ্যের অর্থনীতি কোনো বড় আন্তর্জাতিক বাণিজ্যের উপর নয়, বরং সম্পূর্ণ স্থানীয় উৎপাদনের উপরই নির্ভর করত। তবে সবচেয়ে মজার স্ববিরোধিতাটা লুকিয়েছিল অন্য জায়গায়, খোদ সম্রাটের জীবনযাপনে। রোমান সম্রাট উপাধি পেলেও তিনি কিন্তু রোমানদের পোশাক দু চোখে দেখতে পারতেন না। তিনি খুব গর্বের সাথে ঐতিহ্যবাহী ফ্র্যাঙ্কিশ পোশাক পরতেন, সামরিক কেপ গায়ে জড়াতেন আর ফ্র্যাঙ্কিশ রীতি অনুযায়ী লম্বা গোঁফ রাখতেন। মানে উপাধি যাই হোক না কেন, ভেতরে ভেতরে তিনি কিন্তু ছিলেন পুরোদস্তুর একজন জার্মানিক যোদ্ধা রাজা। এবার চলে আসছে আমাদের শেষ পর্বে, ঐতিহ্য এবং কিংবদন্তি, আর সাথে সাম্রাজ্যের সেই অনিবার্য বিভাজন। শার্লেমেনের শক্তিশালী ব্যক্তিত্ব যতদিন বেঁচে ছিল, তার সাম্রাজ্য ততদিন দিব্যি টিকে ছিল। কিন্তু তার মৃত্যুর পরই দৃশ্যপট খুব দ্রুত পাল্টাতে শুরু করে। শার্লেমেনের মৃত্যুর মাত্র কয়েক দশকের মধ্যেই তার ওই বিশাল সাম্রাজ্য কিভাবে টুকরো টুকরো হয়ে গিয়েছিল তা এই ম্যাপটা দেখলেই স্পষ্ট বোঝা যায়। মূলত জার্মানিক রীতি অনুযায়ী উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার যে প্রথাটা ছিল, সেটাই কাল হয়ে দাঁড়ায় এই সুবিশাল সাম্রাজ্যের জন্য। 814 সালে শার্লেমেনের মৃত্যুর পর তার ছেলে লুই দ্য পিয়াস কিছুদিন কোনো মতে সাম্রাজ্যটা ধরে রেখেছিলেন, কিন্তু 840 সালে লুইয়ের মৃত্যুর সাথে সাথে ভায়ে ভায়ে শুরু হয়ে যায় ভয়াবহ এক গৃহযুদ্ধ। পরিস্থিতি এতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে মাত্র 3 বছরের মাথায় 843 সালে ভার্দুন চুক্তির মাধ্যমে পুরো সাম্রাজ্য চিরতরে 3টি অংশে ভাগ হয়ে যায়। আর আশ্চর্যের বিষয় হলো, এই বিভাজনটাই কিন্তু আধুনিক ফ্রান্স, জার্মানি আর ইতালির ভিত্তি করে দিয়েছিল। সাম্রাজ্যের এই দ্রুত বিভাজনের পরপরই শুরু হয় ভাইকিং, ম্যাগিয়ার
আর মুসলিম আক্রমণকারীদের প্রবল তাণ্ডব। নবম শতাব্দীর শেষের দিকে এসে তো কেন্দ্রীয় শাসন ব্যবস্থাটাই একেবারে ভেঙে পড়ে। সাধারণ মানুষ তখন নিজেদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে স্থানীয় যুদ্ধবাজ লর্ড বা দুর্গবাসী নাইটদের কাছে আশ্রয় নিতে শুরু করে। আর এভাবেই এককালের সেই সুসংগঠিত বিশাল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর ভিত্তি করে গোটা ইউরোপ জুড়ে জন্ম নেয় গভীরভাবে প্রথিত সামন্ততন্ত্র বা ফিউডালিজম। তবে এত সব ভাঙা গড়ার মাঝেও সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ভৌগোলিক সীমানাগুলো ভেঙে গুড়িয়ে গেলেও শার্লেম্যানের কিংবদন্তি কিন্তু একটুও ম্লান হয়নি। মধ্যযুগে তার নাম রীতিমতো রূপকথার নায়কে পরিণত হয়েছিল। তাকে জুলিয়াস সিজার আর আলেকজান্ডার দ্য গ্রেটের সমকক্ষ হিসেবে বিবেচনা করা হতে থাকে। পরবর্তী শত শত বছর ধরে ফ্রান্স আর জার্মানির রাজারা তার মতোই একজন মহান আর আদর্শ শাসক হওয়ার স্বপ্ন দেখতেন। তিনি হয়ে ওঠেন মহত্বের এক অমর প্রতীক। ইতিহাসের এই পুরো অধ্যায়টা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। শার্লেমেনের আসল বিজয়টা আসলে কোথায় ছিল? ওই তলোয়ার দিয়ে গড়া বিশাল ভৌত সাম্রাজ্যে, নাকি সেই অমর বীরত্বপূর্ণ আদর্শে যা তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে গেছেন? তার তৈরি সাম্রাজ্য বেশি দিন টেকেনি সত্যি, সামন্ততান্ত্রিক অন্ধকারে তা হারিয়ে গিয়েছিল, কিন্তু তার রেখে যাওয়া ঐক্য, শৌর্য আর মহত্বের যে শক্তিশালী ভাবমূর্তি, তা হাজার বছর ধরে ইউরোপকে অনুপ্রাণিত করেছে। ঐতিহাসিক বাস্তবতা আর কিংবদন্তির মধ্যে এই যে বিশাল ফারাক, এটাই হয়তো শার্লেমেনকে ইতিহাসের সবচেয়ে মুগ্ধকর চরিত্রগুলোর একটিতে পরিণত করেছে। আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। আশা